শুনছেন? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের তো শুনানি ছিল, সবাই সেই দিকে তাকিয়েছিল। কয়েকটা বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন এই যে লাইভ স্ট্রিমিং নিয়ে আমরা দেখলাম কিছুদিন ধরে রাজ্য সরকারের সাথে জুনিয়র ডাক্তারদের রীতিমতন একটা তোলপাড় চললো, এবং কোনো মতেই রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিতে রাজি ছিল না। কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু মানে প্রধান বিচারপতি আজকে যে শুনানি হয়েছে সেখানে বলেছে কোনোভাবে লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, কারণ এটা জনস্বার্থর ব্যাপার। কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, এই লাইভ স্ট্রিমিং সম্পর্কে সুপ্রিম কোর্ট এর আগে থেকেই একটা নির্দেশ আছে। এই মামলা ছাড়াই এর আগে নির্দেশ আছে। শুধু সুপ্রিম কোর্ট নয়, বিভিন্ন হাইকোর্টেও লাইভ স্ট্রিমিং করার বাধ্যবাধকতার কথা সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে। অর্থাৎ কোনো মামলায় লাইভ স্ট্রিমিং বন্ধ হওয়ার কোনো জায়গা আদৌ নেই। এবার রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং বন্ধের যে আবেদন করতে চাইছে বা করেছে, তাতে বোঝা যায় রাজ্য সরকার সমস্ত বক্তব্যগুলো যাতে সাধারণ মানুষ না জানতে পারে সেইটার চেষ্টা করেছে, তবে সুপ্রিম কোর্ট সেই চেষ্টা ব্যর্থ করেছে। এইবার আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেরা যেটা দাবি করেছিল যে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে তাদের যা বৈঠক হবে সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করার জন্য, এবং সেই ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং এর দোহাই দিয়ে যে না সাবজুডিস আছে সুপ্রিম কোর্টে, তাই মামলা লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই যে কথাটা বলেছে, বাস্তবে এর মধ্যে কোনো ন্যায়সঙ্গত যুক্তি নেই। মূল জায়গাটা হচ্ছে যাতে রাজ্যের মানুষ, দেশের মানুষ জানতে না পারে যে কি কি ভাবে রাজ্যের আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেরা কি কি প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু কোনো বিশেষ কিছু উত্তর নেই, তাই সেটা যাতে রাজ্যের মানুষ, দেশের মানুষ না বুঝতে পারেন, সেই জন্য লাইভ স্ট্রিমিং করতে উনি বাধা দিচ্ছেন। মানে কোথাও কি সহজ তাহলে কথা। এখান থেকে বোঝা যায় যে রাজ্য সরকার কিছু লোকানোর চেষ্টা করছে, বা কোথাও তাদের একটা ভয় কাজ করছে প্রশাসনে? হ্যাঁ, মানুষ তাই ভাবছে। রাজ্যবাসী হিসাবে বেশিরভাগ মানুষের যা মতামত বা চিন্তা ভাবনা, তাতে এটাই মনে হচ্ছে যে যে রাজ্যবাসীর কাছে রাজ্য সরকার সমস্ত কিছু পরিষ্কারভাবে বলার জায়গাতে আর নেই। অর্থাৎ তারা চাইছে যে কোনো মূল্যে এই যে ডাক্তার ভাই বোনেরা যাদের বিরুদ্ধে পদত্যাগের দাবি এতদিন করে এসেছিল, তাদেরকে কিন্তু আজও মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা বলেননি, বরং বলেছেন তাদেরকে পোস্টিং আলাদা জায়গাতে ট্রান্সফার করে দেয়া। সেটা এখন প্রাইস পোস্টিং হবে না সারপ্রাইজ পোস্টিং হবে, সেটা পরেই জানা যাবে, পোস্টিং পাওয়ার পরে। কিন্তু এটা আপাতত বোঝা গেল যে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই জায়গাটাতে পরিষ্কার হলেন যে তিনি কাউকে এখান থেকে পদত্যাগ বা মানে যেটাকে আমাদের ভাষায় সাসপেনশন বলা যেতে পারে, অর্থাৎ সাসপেন্ড করেননি কাউকে বা করতে চাচ্ছেনও না, বরং তিনি তাদেরকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাইছেন যে তাদেরকে আমরা ভালো কোনো জায়গায় বা তাদের ইচ্ছা মতো যে জায়গায়, সেখানে তাদেরকে পোস্টিং করিয়ে দেওয়া হবে। সেটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী খুবই চিন্তিত। অর্থাৎ যে ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের ডাক্তার সমাজের সব থেকে বেশি অভিযোগ ছিল, সেই ব্যক্তিগুলোর সুরক্ষা প্রদানের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন বা চিন্তিত। অর্থাৎ তাদেরকে বোঝানোর জন্যই তিনি এর আগের দিন যা সাংবাদিক সম্মেলন করলেন, একাধিকবার স্বাস্থ্য দপ্তরের দুইজন যারা পদাধিকারী, তাদের বিষয়ে উনি উল্লেখ করেছেন তারা অনেকদিন পরিশ্রম করে এই পদ পেয়েছেন, তাই তাদের পদ থেকে সরানো হচ্ছে, এটা ছাত্রদের দাবি মোতাবেক। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ছাত্ররা দাবি করছেন, তাই তাকে সরানো হচ্ছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তার নৈতিকতার ক্ষেত্রে তাদের নীতি আদর্শ যা আছে, তারা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তিনি কোনো নৈতিক দায় নিয়ে তাদেরকে সরানোর জন্য কোন রকম মনোভাব প্রকাশ করেননি। রমেনবাবু, আর একটা বিষয় যেটা একটু খুব লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই যে সিবিআই এর তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেটা আমরা আগের ডেটেও দেখেছিলাম, সুপ্রিম কোর্ট রিপোর্ট চেয়েছিল। তো আজকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে, এবং যেখানে প্রধান বিচারপতি বলছেন যে রিপোর্টে যা লেখা আছে তা দেখে আমরা বিচলিত। মানে সুপ্রিম কোর্টও প্রধান বিচারপতিও বলছে রিপোর্টে যা লেখা আছে সেটা দেখে আমরা বিচলিত। তার মানে হ্যাঁ, এটা রিপোর্টে স্বাভাবিক। মানে যা রিপোর্ট দিয়েছে তাতে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিগণ যারা আছেন তারা বিচলিত এবং আতঙ্কিত। তারা তো এই মামলা যখন প্রথম সুপ্রিম কোর্ট নেয়, তখন তো এই বিষয়টা নিয়ে এটা পরিষ্কারভাবে জানিয়েছিল যে তাদের 30 বছরের কেরিয়ারে তারা এই ধরনের ঘৃণ্য অপরাধ শোনেননি, দেখেননি। এমনকি রাজ্য থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এই লজ্জাজনক পরিস্থিতি তারা এর আগে কখনো দেখেননি কোনো ক্ষেত্রে। আমরা নির্ভয়া কাণ্ড দেখেছি, কিন্তু সেখানে তথ্য লোপাট করার ক্ষেত্রে রাজ্য সরকার ভূমিকা পালন করেছে, বা রাজ্যের আধিকারিক বা পুলিশ ভূমিকা পালন করেছে।
এই ঘটনাগুলো সামনে কখনো আসেনি। কিন্তু আজকের যে অভয়াকাণ্ড, সেটা সম্পূর্ণরূপে রাজ্যের পুলিশ দপ্তর বা স্বাস্থ্য দপ্তর তারা প্রশ্নের মুখে অনেকদিন আগেই রাজ্যবাসীর কাছে পড়ে গিয়েছে। অনারেবল সুপ্রিম কোর্টও সেইটাতে আতঙ্কিত ছিলেন, এবং আজকে আমাদের সিবিআই তরফ থেকে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে, তাতেও সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এটা নিয়ে আতঙ্কই প্রকাশ করেছেন। অর্থাৎ এটা বোঝা গেল রাজ্যবাসী আজকে জাস্টিস চেয়ে যে আজকের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, এই নামার পেছনে যে যুক্তি বা কারণ বা পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপরই শিলমোহর পড়লো মাননীয় সুপ্রিম কোর্টের মাধ্যমে। আর একটা বিষয়, এই যে সঞ্জয় যাকে প্রথমেই ধরা হয়েছিল রাজ্য পুলিশের তরফ থেকেই, এই সঞ্জয় কিন্তু সিভিক ভলেন্টিয়ার, যেটা হ্যাঁ, আজকেও যে বিষয়টা উঠেছে যে হাসপাতালে কেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট। কি বলবেন? প্র্যাকটিক্যালি আজকে এই সিভিক ভলেন্টিয়ার এই পরিস্থিতিতে সামনে চোখে দেখা যাচ্ছে বা সামনে এসে গিয়েছে, তাই বাস্তবে আমাদের টোটাল রাজ্যটা এখন চলছে এই ধরনের বিষয়গুলো দিয়েই। এবার যেহেতু সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিষয় নিয়ে এই মামলায় আলোচনা হচ্ছে না, তাই হয়তো এই শুধু এই ছোট্ট বিষয় নিয়েই মাননীয় বিচারপতিগণ এই এই আশঙ্কা প্রকাশ করেছেন, এটা বোঝাতে চেয়েছেন যে এটা কি করে সম্ভব, কেনই বা হচ্ছে। কিন্তু যদি এটা উনি জানতেন যে সারা পশ্চিমবঙ্গের একই দশা, এই হাল, সিভিক ভলেন্টিয়ারের ওপরেই সবকিছু চলছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থা এখন মোটামুটি সে ডায়ালেটেড হতে যাচ্ছে, অর্থাৎ পুলিশি ব্যবস্থার মধ্যে একটা বিরাট অংশ জুড়ে এই সিভিক ভলেন্টিয়ার চলে এসছে, এবং তার একটা বড় প্রমাণ এই সঞ্জয় রায়, যিনি সিভিক ভলেন্টিয়ার, যিনি নির্দ্বিধায় নির্দ্বিধায় এই আরজিকর হসপিটালে দায়িত্বে না থাকলেও বা এমনি সময়তেও যাতায়াত করতেন, যেতেন, যখন খুশি যেতেন। হুম, একজন একজন ডাক্তারের ঘরেও ঢুকতে পারেন, এবং হুম, সেমিনার হলেও ঢুকতে পারেন, এবং ডাক্তারের চিকিৎসা ক্ষেত্রে ঢুকতে পারেন, হুম, ডক্টরস রুমে ঢুকতে পারেন। এবং হ্যাঁ, কেন যে সিভিক ভলেন্টিয়ারের কাছে এটা ডায়ালেট হয়েছে, এটা রাজ্যবাসী যেটা বুঝতে পারছে সেটা আসলেই পরিষ্কার, যে সিভিক ভলেন্টিয়ারের সাথে যোগ সাজস করে এই যে যিনি আমাদের ওখানকার প্রিন্সিপাল ছিলেন, যিনি পরবর্তী সময় অ্যারেস্ট হলেন, হ্যাঁ, তার সাথেও যোগ সাজস মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এটা থেকেই বোঝা যায় যে বাস্তবে সিভিক ভলেন্টিয়ার গুলোর মধ্যে একটা যোগ সাজস রেখেই এই প্রশাসনিক ব্যবস্থা চলে বা দুর্নীতি চলে। এখানে যে পিক পয়েন্ট হিসাবে আঘাত করলো সেটা হচ্ছে অভয়া, আমাদের এই স্নেহের বোন, ডাক্তার বোনটি, যিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, অর্থাৎ তিনি খুন এবং ধর্ষণের শিকার হলেন। এবং এই ধরনের একটা অন্যায়, অত্যাচার বা এই ব্যভিচার এবং শাসকের ইসের মধ্যে, মানে কি বলবো, মানে শাসকের শাসকের এরিয়ার রোষের মধ্যে মধ্যে। থেকে হুম, কার্য করছিলেন, সেই অবস্থায় তাকে খুন হতে হলো, ধর্ষণ হতে হলো। এটা এক ধরনের প্রশাসনিক খুন বা ধর্ষণের মতোই বিষয় বটে। অর্থাৎ সেইখানে বলা যেতেই পারে অনারেবল সুপ্রিম কোর্ট যেটা আশঙ্কা প্রকাশ করেছেন, যে কি করে এই ধরনের একজন সিভিক চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে এই ধরনের সিকিউরিটি প্রদান করা যে যা হচ্ছিল, এটা তো আতঙ্কের। শুধু একদমই তাই একদমই নয়, রমেন স্যার। অনারেবল সুপ্রিম কোর্ট আরো একটি বিষয় তুলে ধরেছেন, যে আমরা যে এর আগে সিকিউরিটি প্রোভাইড করবার জন্য যে নির্দেশ বলেছিলাম, তার জন্য রাজ্য কি করেছে? রাজ্য হ্যাঁ, আমি থেকে তখন এখানেই বলা যাব, হয়, রমেন বাবু, আমি এখানেই যাব। বিষয়টা হচ্ছে যে বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করছে সরকারের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন, এবং আজও কিন্তু কপিল সিব্বল বারবার এই বিষয়টাকে দিয়েছে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না। কিন্তু রাজ্যের নিরাপত্তা কোথায়, এই নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই যে ডাক্তাররা যাবে তাদের নিরাপত্তাটা কি, সেই ক্ষেত্রে জানানো একদমই হচ্ছে। তাই, একদমই তাই। হ্যাঁ, সেক্ষেত্রে জানানো হচ্ছে যে রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে বাজেট বরাদ্দ ছাড়া আর কি করেছে, এই প্রশ্নও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলেছেন, যে কি করা হয়েছে। শুধুমাত্র বাজেট দেখানো হয়েছে। আমরা গতকালও দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের নিরাপত্তার জন্য এত কোটি টাকা বরাদ্দ করা হলো, কিন্তু সেটা তো বরাদ্দ করা হয়েছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা কি, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি বলবেন? ডাক্তাররা একদম সুরক্ষিত শুধু কোথায়? তাই না, অনারেবল সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে একটা খুবই মানে সদর্থক কথা বলেছেন। সেটা হলো যে 7 থেকে 14 দিনের মধ্যে তার ইমপ্লিমেন্টেশন দেখাতে হবে। অর্থাৎ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি হচ্ছে না হচ্ছে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের সামনে আসতে হবে। তবেই সুপ্রিম কোর্ট এই বিষয়ে আবার পরবর্তী ভাবনার কথা বলবে। তাতে এটা পরিষ্কার হয়ে গেল, তার মানে সুপ্রিম কোর্টে যে নালিশ দিয়ে রাজ্য সরকার ভেবেছিল হুম, যে রাজ্যে আমাদের যারা জুনিয়র চিকিৎসক আছেন, সেই ভাই বোনেদের উপরে একটা যদি কিছু ইমপ্লিমেন্টেশন করার জন্য কোনো নির্দেশ নিয়ে আসতে পারেন, কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট খুব সদর্থক ভাষায় বলেছেন যে আগে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের বিষয়টা ফাইনাল কতটুকু করেছেন সেটা আমাকে 7 থেকে 14 দিনের মধ্যে করে সেটা জানান।
তাতেই বোঝা গেল যে সিকিউরিটি ল্যাচেস যেটা রয়েছে সেটা অনারেবল সুপ্রিম কোর্ট বুঝে গিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি মেডিকেল কলেজে আগে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ডাক্তারদের জন্য যেটা দরকার, শুধু ডাক্তার নয়, ওখানে ডাক্তারের থেকে বেশি সংখ্যক আমাদের রুগীও থাকেন, অর্থাৎ আমাদের মা বোনেরাও ওখানে চিকিৎসার জন্য যান, অর্থাৎ আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা চিকিৎসার জন্য যান বা বৃদ্ধ বৃদ্ধা যারা চিকিৎসার জন্য যান, তাদেরও তো সিকিউরিটির প্রয়োজন আছে। আজকে একজন সরকারি হসপিটালে যদি একজন কর্মরতা ডাক্তার যদি এইভাবে ধর্ষিতা হতে পারেন এবং এই নৃশংসভাবে পৈশাচিক অত্যাচারের শিকার হয়ে যায় তার মৃত্যু মুখে বা খুন হতে পারেন, তাহলে আমাদের যারা এখানে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য এই হসপিটালে যেয়ে থাকেন, তাহলে তাদেরও তো সুরক্ষা প্রদান এই রাজ্য সরকারকে করতে হবে। না হলে যেখানে এই আরেকটি মামলা যেটা চলছে এই আগে প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে, যে বিভিন্ন অর্গান ট্রান্সফার, এই যে অর্গান ট্রান্সফার, এই যে একটা পিক পয়েন্ট জানা গিয়েছে, রাজ্যবাসী হিসাবে যারা এখানে আছে তারাও তো আতঙ্কিত। কার কিডনি কখন কাটবে, কার হার্ট কোথায় কেটে বেঁচে দিবে, বা কোনো ধরনের অর্গান একে ওকে কিভাবে নষ্ট করে দিয়ে তাকে মৃত ঘোষণা করিয়ে দেবে এবং তার মৃত্যু এদিক ওদিক করেছে, যেটা আমাদের অভিযোগ আকারে শুনতে পেয়েছিলাম এবং যেটা এখন বিচারাধীন হিসাবে চলছে সিবিআই এর হাতে। এটা তো ভারী আতঙ্কের কারণ। অর্থাৎ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নট অনলি ফর দি sisters and doctors, that also required for the patients who are going there just to get that treatment from that particular medical colleges and hospitals. রমেন বাবু, আজকের যা অবজারভেশন এবং মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য কোথাও মানে কিছুটা হলেও কি জাস্টিসের দিকে এগোচ্ছে বা মানুষের আস্থা কি আরো বেড়ে গেল, মানে কিছু আমি এই পজিটিভ আমি এনার্জি আমি এই আমি আন্দোলন? এই প্রসঙ্গে একটা কথা বলি। আসলে বিচার যেটা চলছে মূল অভয়ার যে খুন ধর্ষণের বিচার, সেটা কিন্তু আদৌ সুপ্রিম কোর্টে চলছে না, এটা প্রথম মানুষকে জানা উচিত। কারণ এই বিচারটা চলছে আমাদের লোকাল যেখানে সিবিআই কোর্ট সেখানে চলছে, অর্থাৎ যেটাকে আমাদের ভাষায় ট্রায়াল কোর্ট বলা হয়। অর্থাৎ সিবিআই যা কিছু তদন্ত করবে তার সমস্ত তথ্যাবলী এই ট্রায়াল কোর্টে জানাচ্ছে, টাইম টু টাইম জানানোর কথা। এখানকার যিনি ট্রায়াল জাজ বা যার হাতে বিচার চলছে, এবার তিনি এগুলো নিশ্চয়ই তদবির করবেন, এবার দেখবেন, সেটা নিয়ে ভেবেই পরবর্তীতে তাদের বিচারের মাধ্যমে কিভাবে দোষীরা সাজাপ্রাপ্ত হতে পারে সেটা এখন সিবিআই এই মুহূর্তে দায়িত্ব। তাদেরকে চার্জশিটে সেইগুলো রিফ্লেক্ট করাতে হবে এবং তদন্ত ভালো জায়গায় নিয়ে তাদের এভিডেন্স ভালো জায়গায় আনতে হবে এবং প্রসিকিউশনের একটা বড় দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো মতেই প্রকৃত দোষীরা এখান থেকে বেরিয়ে না যেতে পারে বা কোনো নির্দোষী যেন সাজাপ্রাপ্ত না হয়ে পড়ে। এটা দেখার দায়িত্ব এখন সিবিআই প্রথম আছে, চার্জশিট দেওয়ার দায়িত্ব যেহেতু তারা রয়েছেন, এবং পরবর্তী সময় জুডিশিয়ারি যারা এই বিষয়টি মামলা হিসাবে দেখছেন যারা দেখবেন, এটা তাদের দায়িত্বের উপরে পড়বে। কারণ প্রাথমিক অবস্থায় জানতে হবে সুপ্রিম কোর্ট এই সেশন ট্রায়াল, মানে যেটাকে বলা হয় এই ধরনের মার্ডার কেস বা রেপ কেস, তার ট্রায়াল কোর্টে বিচার হয়, বিচারের পরে যা জাজমেন্ট হবে বা অর্ডার হবে তার এগেনস্টে কেউ হাইকোর্টে অ্যাপিলে যেতে পারে, সেই অ্যাপিলের পরবর্তী সময় হচ্ছে সুপ্রিম কোর্টে ফার্দার অ্যাপিলে যেতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখনো এই মূল মামলা শুনানির জায়গাতে কিন্তু আদৌ নেই। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেহেতু এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতো মামলাটাকে নিয়েছিল সুমোটো, তাই একটা ব্রডার সেন্সে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে অবজারভেশন দিচ্ছেন। যেহেতু সারা ভারতবর্ষের প্রত্যেকটি হসপিটালের ওপিডি ওই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছিল, তাই সুপ্রিম কোর্ট এটা যথার্থই এটা দায়িত্ব নিয়েছে যাতে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে না পড়ে, সাধারণ মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হতে পারে। আর শুধু তাই না, এই অভয়া যাতে ন্যায্য বিচার পেতে পারে, তাই সেটাকে একটা সুপারিনটেন্ডেন্স চলছে মাত্র, সেই বিষয়টাই হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্টে সিবিআই টাইম টু টাইম জানাচ্ছে যে আমরা এইটুকু এগিয়েছি, এইটুকু যে এই তথ্য আমরা পেয়েছি, যে তথ্য দেখে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট তারাও আতঙ্কিত হয়ে পড়েছে। অর্থাৎ আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যে তথ্যাবলী সাবমিট করেছে তাতে নিশ্চয়ই সেরকম কিছু পয়েন্ট আছে যা দেখে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়টার এই উপরে এই ধরনের মন্তব্য পাস করেছেন। অসংখ্য ধন্যবাদ রমেন বাবু আপনাকে, নমস্কার। ধন্যবাদ আপনাদেরকে।